আজ শুভ বড়দিন উৎসব আনন্দে মেতেছে খ্রিস্ট ধর্মাবলম্বীরা। গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনা, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। হাসিনাকে ফেরতে চিঠির জবাব এখনো দেয়নি ভারত, জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। যত দ্রুত সম্ভব বিচারের মুখোমুখি করা হবে। নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতকে জুলাই অভ্যুত্থানে শহীদ সাজিয়ে মামলা, নিরীহ মানুষকে হয়রানি, শহীদদের অনুদান লোপাট। বগুড়ায় বৈষম্য বিরোধী আন্দোলনের সংগঠককে হত্যার হুমকি দিয়ে দেয়াল লিখন, আতঙ্কিত পরিবার, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। এবং কুষ্টিয়ায় মহাসড়কে বেড়েই চলেছে অবৈধ যানের দৌরাত্ম্য, প্রায়ই ঘটছে দুর্ঘটনা, লাইসেন্সবিহীন যান বন্ধে তৎপর দাবি পুলিশের। দেখছিলেন শিরোনাম সংবাদ, সকালে আপনাদের সাথে আছি আমি সাইনা ইসলাম। শুভ বড়দিন আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আড়ম্বরপূর্ণ পরিবেশে উদযাপন হচ্ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। গির্জাগুলো সাজানো হয়েছে আলোকসজ্জায়, সাজানো হয়েছে গোশালা, ক্রিসমাস ট্রি। সকাল থেকে চলছে বিশেষ প্রার্থনা। বড়দিনের প্রার্থনা অনুষ্ঠানকে বলা হয় খ্রিস্ট জাগ। ফিলিস্তিনের ব্যাথলহেমে যীশু খ্রিস্টের জন্মদিনে খ্রিস্ট ধর্মাবলম্বীরা সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানব জাতির কল্যাণ, সত্য ও ন্যায়ের পথে চলার শপথ নেন। উৎসব নির্বিঘ্ন করতে গির্জাগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। বড়দিন উপলক্ষে গির্জায় গির্জায় চলছে প্রার্থনা। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফজলে আদিত্য। আদিত্য, কখন শুরু হয়েছে বড়দিনের আনুষ্ঠানিকতা এবং সার্বিক আয়োজন সম্পর্কে আমাদের জানান। ধন্যবাদ আপনাকে। আমরা এখন যে স্থানটিতে আছি সেটি কাকরাইলের যে চার্চ রয়েছে সেইখানটায় রয়েছে। একটু ইতিপূর্বে কিন্তু এখানকার যে বড়দিনের যে ধর্মীয় যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছিল এবং প্রার্থনার মাধ্যমে কিন্তু আজকে এই দিনের যে উদযাপনের যে শুরু সেটি কিন্তু ইতিমধ্যে হয়েছে। আপনাকে একটি জানিয়ে দিতে চাই যে এখানে কিন্তু এই দিনটাকে ঘিরে কিন্তু এই চার্চে বিভিন্ন রকম অনুষ্ঠান কিন্তু হবে এবং আজকে সকালবেলা থেকে অর্থাৎ সকাল 8:30টার দিকে কিন্তু মূলত এখানকার যে ধর্মীয় যে প্রার্থনা এবং ধর্মীয় যে প্রার্থনা সেই প্রার্থনা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং সেখানে কিন্তু দেশ ও জাতির কল্যাণে কিন্তু প্রার্থনা করা হয় এবং বিভিন্ন আনুষ্ঠানিকতা, আরও কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে এবং পরবর্তীতে কিন্তু তারা তাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান অথবা এই দিনকে কেন্দ্র করে যে আরও আনুষ্ঠানিকতা সেটি আরও শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এখান থেকে কিন্তু যারা খ্রিস্টান ধর্মাবলম্বীরা রয়েছেন তারা কিন্তু তাদের যে ফাদার রয়েছেন, ফাদারের যেই ধর্মের যে বিভিন্ন নিয়মকানুন মেনে যে প্রার্থনা করা সেটি কিন্তু ইতিমধ্যে করা হচ্ছে এবং এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু এই পুরো চার্চ জুড়ে কিন্তু সজ্জিত করা হয়েছে বিভিন্ন আলোকসজ্জার মাধ্যমে। তবে এখানকার যদি আইন শৃঙ্খলার কথা বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু আমরা দেখেছি যে পুলিশের পাশাপাশি কিন্তু সেনাবাহিনীরাও কিন্তু এখানে এসেছেন এবং বিভিন্ন বয়সের মানুষরাও কিন্তু এসেছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এসেছেন, পাশাপাশি তাদের অভিভাবকরাও এসেছেন। যারা বিশেষ করে খ্রিস্টান ধর্মাবলম্বীরা রয়েছেন তাদের সবচেয়ে বড় উৎসব এই বড়দিনের উৎসবটি। তবে এই দিনকে কেন্দ্র করে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন মোকাবেলা করতে পারে সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এবং ইতিপূর্বে দেখেছেন গতকালকে থেকে কিন্তু দফায় দফায় এই দিনটাকে কিন্তু নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা নেওয়া হয়েছে কাকরাইল চার্চ। এই ছিল আমার কাছে বড়দিনের সর্বশেষ। বড়দিনের আনুষ্ঠানিকতা নিয়ে কাকরাইল থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আদিত্য। উৎসবের আমেজে সারা দেশে উদযাপন হচ্ছে বড়দিন। এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ ও নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ ও মাওলা সুজন। প্রথমেই যাচ্ছি ময়মনসিংহে। ইলিয়াস, বড়দিন উপলক্ষে কি কি আয়োজন থাকছে আজ সে বিষয়ে জানাবেন এবং উৎসব নির্বিঘ্ন করতে কি কি পদক্ষেপ নিয়েছে প্রশাসন?
ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শুভ বড়দিন কিন্তু ময়মনসিংহের 259টি গির্জায় পালিত হচ্ছে। এর মধ্যে 18টি গির্জায় বড় পরিসরে পালিত হচ্ছে। আমি এখন রয়েছি ময়মনসিংহ নগরীর সাধু পেট্রিকের ক্যাথেড্রাল গির্জায় কিন্তু রয়েছে। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে থেকেই এই গির্জাটিতে কিন্তু ব্যাপক বড় পরিসরে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে যে অনুষ্ঠানমালা সেটি কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু এখানে শুরু হয়েছে এবং খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছেন তারা কিন্তু দলে দলে কিন্তু এই গির্জায় কিন্তু তারা আসছেন এবং তারা কিন্তু বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করছেন এবং আমরা কিন্তু বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলাম এবং তারা বলছেন যে আজকের এই দিনে তাদের প্রত্যাশা বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলো ভালো থাকুক, সেই প্রত্যাশা কিন্তু তারা রাখছেন এবং তারা বলছেন যে সকলের কাছে কিন্তু তাদের এই চাওয়াই হবে আজকের দিনের বড় প্রার্থনা এবং সেই প্রার্থনায় কিন্তু ধর্মপ্রাণ যারা খ্রিস্টান ধর্মাবলম্বী রয়েছেন তারা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং তারা সেই বিষয়টিকে কিন্তু সকলের শান্তি এবং সুখকর হবে সেই প্রার্থনা কিন্তু তারা করছেন এবং আমরা দেখেছি তাদের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু এখন শুরু হয়েছে এবং তাদের আনুষ্ঠানিকতা কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী চলবে সেই আনুষ্ঠানিকতা এবং সেই দিনটিকে ঘিরে কিন্তু সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে এবং তাদের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল সেটি কিন্তু অনেকটাই কাটিয়ে উঠেছেন, কারণ নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু অনেকটাই জোরদার করা হয়েছে। আমরা দেখছি যে এই দিনটিকে ঘিরে একেবারেই শুধু যে খ্রিস্টান ধর্মাবলম্বী রয়েছেন শুধু তারা নয় এবং সকল মানুষদের মধ্যে যে একটি আনন্দ সেটি কিন্তু তারা সকলের সাথে ভাগাভাগি করছেন। বলা যায় যে আজকের দিনটি কিন্তু তারা একে অন্যের সঙ্গে তাদের যে সুখ দুঃখ রয়েছে সেটি কিন্তু তারা ভাগাভাগি করবেন এবং দেশে শান্তি ফিরে আসবে সেই প্রার্থনা কিন্তু তারা করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে বড়দিন উপলক্ষে সর্বশেষ। আমরা এই বিষয়ে জানতে এখন চলে যাব নোয়াখালীতে, সেখান থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মী মাওলা সুজন। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। শুরুতে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে যে খ্রিস্টান ধর্মাবলম্বী রয়েছে তাদের আছে একটি বিশেষ দিন। 2024 বছর আগে পৃথিবীতে যিশু খ্রিস্টের আগমন ঘটেছিল। তো এই দিনটিতে যারা খ্রিস্ট ভক্ত আছে তারা এই দিনটিকে বিশেষভাবে তাদের জন্য একটি পবিত্র দিন বলে মনে করেন। তারা হচ্ছে যিশু খ্রিস্টের পৃথিবীতে আগমনের দিনটিকে তারা নানাভাবে পালন করে থাকেন। তা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে নোয়াখালীর যে আমি যেখানে রয়েছে লুকদের রানী গির্জা, সেখানে বিশেষ প্রার্থনা চলছে যিশু খ্রিস্টের আগমনকে ঘিরে পৃথিবীতে আজকের বড়দিন উপলক্ষে। তো প্রার্থনায় যে খ্রিস্ট ভক্তরা আছে তারা অংশগ্রহণ করছেন এবং তারা দেশ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য যে প্রার্থনা করছেন যাতে সমৃদ্ধির জন্য, উন্নতির জন্য, যে সমতা, ঐক্য এবং ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার জন্য। তা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নারী পুরুষ সবাই মিলে প্রার্থনা করছেন। যে গির্জার যে যিনি দায়িত্বরত রয়েছেন ফাদার, তিনি প্রার্থনা করছেন। একই সাথে যে প্রার্থনার সঙ্গীত বলতে যেটা বোঝায় সকাল থেকে সেটি সকাল 8টা থেকে সেটি শুরু হয়েছে এবং 10টা পর্যন্ত প্রার্থনা চলবে বলে আমরা জানতে পেরেছি। আপনি এখানে যে অসংখ্য যে ভক্ত রয়েছে, নারী এবং পুরুষ সবাই ভক্ত রয়েছে, তাদেরকে দেখতে পাচ্ছেন। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই যে জেলার যে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বিপুলভাবে লক্ষ্য করা যাচ্ছে, যেখানে যে সাদা পোশাকের ডিবি পুলিশের পাশাপাশি যে পোশাকধারী পুলিশও রয়েছে, আনসার রয়েছে, একই সাথে র্যাব এবং সেনাবাহিনীর দল টহল রয়েছে। অত্যন্ত যে জাঁকজমকভাবে এবং নিরাপত্তামূলকভাবে আজকের খ্রিস্টানদের যে উৎসব, বড়দিনের যে উৎসব নোয়াখালীতে পালিত হচ্ছে। এই মুহূর্তে প্রার্থনারত অবস্থায় রয়েছেন খ্রিস্ট ভক্তরা, একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন এবং একে অপরের যে সামনের দিনের যে উন্নতি সমৃদ্ধি কামনা করছেন। এই মুহূর্তে আবার আপনি শুনতে পাচ্ছেন যে প্রার্থনা সঙ্গীত শুরু হয়েছে। প্রার্থনা সঙ্গীতের মাধ্যমে বিশ্ব তথা দেশ ও জাতির জন্য তারা বিশেষভাবে
প্রার্থনা করবে। তো কিছুক্ষণ পরে শুরু হবে তাদের যে বিশেষ প্রার্থনা যেটি রয়েছে, যে গির্জা সূত্রে যেটি জানতে পারলাম যে বিশেষ প্রার্থনা শুরু হবে। সে প্রার্থনা দেশ বাংলাদেশের জন্য, সমৃদ্ধির জন্য, দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যাতে একতাবদ্ধভাবে চলতে পারে তার জন্য আজকে একটি বিশেষ প্রার্থনা হবে। এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সুজন। বড়দিন উদযাপনের বিস্তারিত নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস ও সুজন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন, বড়দিন উদযাপন নির্বিঘ্ন করতে সেনাবাহিনীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। মঙ্গলবার সন্ধ্যায় বড়দিনের প্রস্তুতি দেখতে রাজধানীর কাকরাইলের সেন্ট মেরিজ ক্যাথেড্রাম চার্চ পরিদর্শন শেষে কথা জানান তিনি। এ সময় সেনাপ্রধান কেক কেটে বড়দিন উদযাপন করেন। আর্চবিশপ বিজয় অ্যান্ডি ক্রুজ সহ খ্রিস্ট ধর্মীয় নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। আজকে এই বিশেষ দিনে আবার খ্রিস্টান সম্প্রদায়কে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা নির্দ্বিধায় আপনাদের এই পরব উদযাপন করবেন। আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের লোকজন আছে, সেনাবাহিনী, এবং আপনাদের বিভিন্ন ধরনের নিরাপত্তা দিয়ে যাচ্ছে। সবাই ভালো থাকেন। মেরি ক্রিসমাস। ক্রিসমাস উদযাপন করছে গোটা বিশ্ব। যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে দেশে দেশে নজর কাড়া সাজসজ্জা। উত্তর গোলার্ধে নিজ বাড়ি থেকে ভ্রমণে বেরিয়েছেন সান্তা ক্লজ, সাথে উপহারের ছোলা। তবে যিশুর জন্মভূমি ইসরায়েলি বর্বরতায় রক্তাক্ত। দ্বিতীয় বছরের মতো মধ্যপ্রাচ্যে নেই আড়ম্বর উৎসব আমেজ। রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্ট। উত্তর গোলার্ধে চিরচেনা পোশাকে সান্তা ক্লজ, সাথে লাল রঙের ঝোলায় বাহারি উপহার। শিশুদের মাঝে বিলি করতেই নোরাডে যাত্রা। এক নজর তাকে দেখতে তাই হাড় কাঁপানো ঠান্ডা উপেক্ষা করে হাজির বহু মানুষ। বড়দিনের বিশেষ চরিত্র গ্রিঞ্জের অবয়বে হাতে হাতুড়ি নিয়ে এগিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ঘরের দরজা ভাঙার সঙ্গে সঙ্গেই গ্রিঞ্জ ঝাঁপিয়ে পড়লেন মাদক চোরা কারবারিদের ওপর। নাট্যচিত্রের মতো বাস্তবেই পেরুতে উপস্থাপন করছেন খ্রিস্টীয় অনুসারীরা। লাতিন আমেরিকার দেশটির মতো বড়দিনের আয়োজনে মেতেছে পুরো বিশ্ব। বর্ণিল সাজ ইউরোপ আমেরিকায়। ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ক্রিসমাস বার্তায় দেশটির জরুরি পরিষেবা কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন কেয়ার স্টারমার। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই যারা এই বছর তাদের ক্রিসমাস অন্যদের সেবা করে কাটাবেন। আমাদের NHS এবং জরুরি পরিষেবাগুলো, আমাদের সশস্ত্র বাহিনী, গির্জা এবং দাতব্য সংস্থা যারা এই বড়দিনে প্রত্যেক ব্যক্তিকে স্বাগত জানাবে, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা। এদিকে দুবাইয়ে নজর কাড়া আলোকসজ্জার পাশাপাশি উল্লাসে মাতোয়ারা খ্রিস্ট ধর্মানুসারীরা। আল বারাডিতে বিশেষ এই আয়োজনের জন্য মরুময় প্রান্তর ঢেকে ফেলা হয়েছে বরফে। সান্তা ক্লজ ও ক্রিসমাস ট্রির পাশে ঝরছে কৃত্রিম তুষারপাত। পাশাপাশি ব্যবস্থা রয়েছে আইস স্কেটিং ও ট্রেন ভ্রমণের। সব ধরনের মজার খেলায় অংশ নিয়েছি। ট্রেনে চড়ার পাশাপাশি সান্তার সঙ্গে দেখা করেছি। ভালো অভিজ্ঞতা ছিল, কারণ শিশু এমনকি প্রাপ্তবয়স্কদের বিনোদনের জন্য অনেক ব্যবস্থা ছিল। মিশরের রাজধানী কায়রো সেজেছে বড়দিনের রঙে। শহরের বিভিন্ন স্থানে ক্রিসমাস মার্কেটে ধুম পড়েছে ক্রেতা ও দর্শনার্থীদের। কেউ বা কিনছেন ছোটদের জন্য উপহার, আবার কেউ বা এই সময়ে পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, মুহূর্তকে করছেন ফ্রেমবন্দি। খুবই সুন্দর করে শহর সাজানো হয়েছে। মিশরের প্রতিটি মানুষই নিজেদের মতো বড়দিনকে বরণ করে নিতে প্রস্তুতি নিচ্ছেন। তবে উৎসবে সামিল হতে পারছে না যুদ্ধবিধ্বস্ত দেশগুলো। টানা দ্বিতীয় বছরের মতো ক্রিসমাসেও আড়ম্বর নেই বেথেলহেমে। আয়োজনহীন ইসরায়েলি হামলায় বিপর্যস্ত লেবাননও। বিভিন্ন দেশ বড়দিনের প্রস্তুতি নিলেও সাদামাটা কিউবা। অর্থনৈতিক সংকটে থাকা দেশটিতে আলোকবাতি বলতে একমাত্র চাঁদের আলো। তবে বারবার ব্ল্যাক আউটের মাঝেও জেনারেটর দিয়ে চার দেয়ালের মধ্যে সাধ্যমতো আয়োজন করছেন কিউবানরা। সান্তা ঝুলিত করে কিউবার জন্য সুখ ও সমৃদ্ধি নিয়ে আসবে এই আশা সাধারণ মানুষের। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারতকে যে চিঠি দেওয়া হয়েছে তার উত্তর এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। জানান, স্বাভাবিক সময়ের মধ্যে চিঠির জবাব না এলে ভারতকে তাগাদাপত্র দেওয়া হবে। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব
শফিকুল আলম জানিয়েছেন, যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে। বঞ্চিত অবসরপ্রাপ্ত 764 কর্মকর্তাকে পদায়নের সিদ্ধান্তের কথাও জানান তিনি। NI নাহিদের রিপোর্ট। করে বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। জানান, ঢাকায় পোল্যান্ডের দূতাবাস চালুর বিষয়ে আলোচনা চলছে। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানোর চিঠির বিষয়ে তিনি জানান, ভারত থেকে এখনও চিঠির জবাব আসেনি। উত্তর এলে পরবর্তী পদক্ষেপ নেবে সরকার। গতকালকে এই কূটনৈতিক পত্রটা হস্তান্তর করা হয়েছে। এই মুহূর্তে এটা নিয়ে কোনো মন্তব্য আমরা করব না, বরঞ্চ আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য। সেই উত্তরের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। মিয়ানমার থেকে নতুন করে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সহ সব সংস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলেও জানান মুখপাত্র। বাংলাদেশের স্বার্থ রক্ষার্থে বাংলাদেশ যা যা প্রয়োজন তা করবে। আমার মনে হয় যে এর চাইতে ক্লিয়ার কাট অ্যান্সার হতে পারে না। এদিকে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, বঞ্চিত 764 কর্মকর্তাকে পদায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে 119 জন সচিব, 41 জন গ্রেড 1 এবং বাকিরা যুগ্ম সচিব ও উপসচিব পদে পদায়ন হবেন। 119 জনকে সচিব পদে, 41 জনকে গ্রেড 1-এ এবং অতিরিক্ত সচিব পদে 528 জন এবং যুগ্ম সচিব পদে 72 জন এবং উপসচিব পদে 4 জন কর্মকর্তাকে ভূতাপক্ষে পদোন্নতি প্রদানের সুপারিশ করেছে। প্রশ্নের জবাবে তিনি জানান, শেখ হাসিনার দুর্নীতির বিচার সরকারের অগ্রাধিকার। চোরতন্ত্র প্রতিষ্ঠায় তার সহযোগীদেরও মুখোশ উন্মোচন করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। উনি একটা চোরতন্ত্র এখানে জারি করেছিলেন, তো সেই চোরতন্ত্রে কারা কারা আসলে তার সাথে এই মহাচুরিতে জড়িত ছিল এটা বাংলাদেশের মানুষ জানতে চায় এবং এটা জানানোটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। কি পরিমাণ বাংলাদেশের থেকে মানি চলে গেছে তার একটা ধারণা কিন্তু হোয়াইট পেপার দিয়েছে। $16 বিলিয়ন প্রতি বছর সাইফন অফ হয়েছে, আর ব্যাংকগুলো কিভাবে রবারি হয়েছে আপনারা তো দেখেছেন। এছাড়া গণভবনে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠা এবং সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ায় উপদেষ্টা পরিষদ চূড়ান্ত অনুমোদন দিয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নজর আছে। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিকে জুলাই আগস্ট বিপ্লবের হত্যা দেখিয়ে মামলা করে শত শত মানুষকে হয়রানি করছে একটি পরিবার। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকেও লাখ টাকা অনুদান হাতিয়েছে পরিবারটি। দেশ টিভির ক্যামেরার সামনে অকপটের স্বীকারও করেছে তা। মিথ্যা মামলা বাণিজ্য ধারাবাহিকের আজ 17 পর্ব। নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেনের সহযোগিতায় অনুসন্ধান করেছেন সহকর্মী কাজী শাহেদ। রাজশাহীর মিনারুল ইসলাম গত 20 জুলাই নারায়ণগঞ্জে নিহত হয় সড়ক দুর্ঘটনায়। তবে তাকে জুলাই আগস্ট বিপ্লবে নিহত দেখিয়ে 132 জনকে আসামি করে মামলা করেছে তার ভাই নাজমুল। এমন মিথ্যা মামলার রহস্য অনুসন্ধানে দেশ টিভি টিম মিনারুলের মৃত্যু রহস্য জানতে প্রথমে সিটি কর্পোরেশনের জন্ম মৃত্যু নিবন্ধন সার্ভার যাচাই করি আমরা। সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে মিনারুলের মৃত্যু সড়ক দুর্ঘটনায়। আমি আসার পরে এটা সার্ভার চেক করে দেখছি, ওনার আম্মা আমার কাছে আসছিলেন, তো সার্ভার চেক করে দেখছি যে রোড অ্যাক্সিডেন্ট উল্লেখ করা আছে। এটুকুই জানি, তার বেশি কিছু আমি জানি না। তাহলে কেন জুলাই আগস্ট বিপ্লবে নিহত দেখিয়ে হত্যা মামলা করেছে পরিবার জানতে বাদীর মুখোমুখি আমরা। ক্যামেরার সামনে দিক বেদিক কথা শুরু করেন তিনি। তখন মামলাটা আমি আসলে করতে চাই নাই, তারপরে আপনার ওই হয়ে গেছে আর কি। ওই একজনের সঙ্গে গেছিলাম, ওনারা অন্যদের সাথে দ্বন্দ্ব, ওনারা আপনার মামলাটা দিয়েছে। একে তো মিথ্যা মামলা, তার উপর ঘটনাস্থল নারায়ণগঞ্জ, আর অনেক আসামি রাজশাহীর। গ্রেপ্তার থেকে বাঁচতে মাসের পর মাস পালিয়ে বেড়াচ্ছে আসামি হওয়া নিরীহ মানুষগুলো। তবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ বলছে তদন্ত করে মিথ্যা মামলা খারিজের আবেদন করবেন তারা। আমাদের যে কোনো মামলা করার অধিকার যে কোনো নাগরিকের আছে, মামলা যে কেউ করতেই পারে, এর জন্যই তো তদন্ত। আমরা তদন্ত করে যদি দেখি ঘটনা মিথ্যা, আমরা ফাইনাল দেব। সড়ক দুর্ঘটনায় নিহত মিনারুলকে 24-এর বিপ্লবে গুলিবিদ্ধ হয়ে নিহত দেখিয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে 5 লাখ টাকা অনুদান নিয়েছে তার স্ত্রী। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।
বগুড়ায় আহসান হাবিব সায়েম নামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সংগঠককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। সদর উপজেলার নওদাপাড়া এলাকার ওই সহ সমন্বয়কের বাড়ির দেয়ালে মৃত্যুর জন্য প্রস্তুত হতে গ্রাফিতি এঁকেছেন দুর্বৃত্তরা। এ নিয়ে তোলপাড় পুরো জেলা। আর এমন হুমকিতে আতঙ্কিত সায়েম ও তার পরিবার। যদিও পুলিশ বলছে দ্রুতই অপরাধীদের আইনের আয়তায় আনা হবে। সঞ্জু রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। বাড়ির দেয়ালে কালো রঙে লেখা মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক। সারা দেশে একদিকে যখন জুলাই আন্দোলনে আহত হাজার হাজার শিক্ষার্থী এখনও চিকিৎসাধীন অবস্থায় লড়াই করছেন বিভিন্ন হাসপাতালের বিছানায়, ঠিক তখন বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সহসমন্বয়ককে গ্রাফিতি এঁকে দেয়া হয়েছে মৃত্যুর এমন হুমকি। এ ঘটনায় বগুড়া সহ দেশ জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। মঙ্গলবার সকালেই বগুড়া সদরের নাওদাপাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক আহসান হাবিবের বাড়ির দেয়ালে এমন লেখা দেখতে পান পরিবারের সদস্যরা। ঘটনাটি জানাজানি হলে পুরো গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় আহসান ও তার পরিবারের সদস্যরা ভুগছেন নিরাপত্তাহীনতায়। এটা আমাদের পরিবারের সবার জন্যই তো ঝুঁকিপূর্ণ। আমাদের দেওয়ালে লেখা আছে সবার জন্য ঝুঁকিপূর্ণ। আমরা চাই এটা সুস্থ তদন্ত করে বিচার করা হোক। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের এটা দোসরেরা এই কাজটি করেছে। এই ঘটনায় উদ্বিগ্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরাও দ্রুততম সময়ে সুষ্ঠু তদন্তের দাবি তাদের। জুলাইয়ের গণ অভ্যুত্থানের এখনো 5 মাস ঠিকঠাক মতো পেরোয়নি। এখনো শত শত শিক্ষার্থী যারা অঙ্গহীন হয়ে হাসপাতালে কাতরাচ্ছে, চিকিৎসার অভাবে তারা এখানে এত কিছু হয়ে আছে। তার মধ্যে আসলে দুর্বৃত্তরা কিভাবে সাহস পায় এই ঘটনা ঘটানোর জন্য? পুলিশ বলছে ঘটনায় জড়িতদের শনাক্তে চেষ্টা চলছে। এই সংবাদটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার একটা পুলিশ টিম ঘটনাস্থলে প্রেরণ করেছি এবং এই বিষয়ের আদ্যপান্ত উন্মোচন করার চেষ্টা করেছি। শনাক্ত করা যায়, যথাযথ আইনগত ব্যবস্থা নিয়ে তাদেরকে উচিত জবাব দেওয়া হবে। আহসান হাবিব বগুড়া সদরের নাওদাপাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে। উদ্বেগজনক এই ঘটনার ইতিমধ্যে খোঁজ নিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা সহ কেন্দ্রীয় সমন্বয়করা। হুমকিদাতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি পরিবার সহ স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। মুন্সিগঞ্জে গ্রামের বাড়িতে চিরনিদ্রায় শায়িত চাঁদপুরের মেঘনা নদীতে নির্মম হত্যাকাণ্ডের জাহাজেন বাবুর্চি রানা। মঙ্গলবার রাত 10:30টার দিকে জেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্ডাং গ্রামের স্থানীয় জামে মসজিদে জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে রাত 9টার দিকে চাঁদপুর থেকে অ্যাম্বুলেন্সে তার মরদেহ ভাগ্যকুল গ্রামে পৌঁছয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনরা এ সময় কান্নায় ভেঙে পড়েন। নিহত রানার পরিবারের 5 ভাই 1 বোন আছেন বলে জানা গেছে। মিরপুর 11 নম্বর সেকশনের বিহারি ক্যাম্পের একটি বাসায় মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ড ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান রাত 10:15টার দিকে হঠাৎ বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখতে পান তারা। তীব্রতা বেড়ে গেলে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিভিয়ে ফেলে তারা। বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাড়ির মালিক নাসরিন জানান, আগুন কিভাবে লেগেছে সেটা জানেন না তারা। ঘরে থাকা আসবাবপত্র সহ ব্যবসার সবকিছু পুড়ে গেছে। প্রায় 5 লাখ টাকার ক্ষতি হয়েছে তার। কুষ্টিয়ার মহাসড়কে বেড়েই চলেছে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য। এতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, হচ্ছে প্রাণহানি। এসব যানের নেই কোনো অনুমোদন, চালকদের নেই কোনো প্রশিক্ষণ। পুলিশ বলছে সড়কে দুর্ঘটনা রোধে অবৈধ যান চলাচল বন্ধে কাজ করে যাচ্ছেন তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। মহাসড়কে অবৈধ যান চলাচল নিষিদ্ধ হলেও কুষ্টিয়ার মহাসড়কগুলোতে অবাধেই চলছে নসিমন, করিমন, 3 হুইলার সহ 3 চাকার এসব অবৈধ যান, যা মহাসড়কে সাধারণ পথচারীদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়তই সড়কে ঘটছে ছোট বড় দুর্ঘটনা, প্রাণ যাচ্ছে পথচারীদের। গত 2 মাসে এ জেলায় 100-এরও অধিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 16 জনের, আর আহত হয়েছে 50 জনেরও অধিক। বৈধ যান চালকেরা বলছেন, অবৈধ যানের কারণেই মহাসড়কে বাড়ছে দুর্ঘটনা। এসব যানের নেই কোনো লাইসেন্স, ড্রাইভারদেরও নেই কোনো প্রশিক্ষণ। তাই মহাসড়কে এসব অবৈধ যান চলাচল বন্ধের দাবি তাদের। ভ্যান চালায়, রিক্সা চালায়, নসিমন, করিমন সবই তো অবৈধ। এদের কোনো লাইসেন্স নাই, কিছু নাই, হাতে কলমে ট্রেনিংও নাই।
এদের কোনো লাইসেন্স নাই, এটা এদের চলাতে আমাদের যে দুর্ঘটনা ঘটে 12 না ওদের কারণে হয়। আমরা চাই যে ওগুলো মহাসড়কে অন্তত না চলা। আর কুষ্টিয়ার মহাসড়কগুলোতে দাপিয়ে বেড়ানো অবৈধ এসব যান চালকেরা গাড়ির কাগজ বা প্রশিক্ষণ না থাকার বিষয়টি স্বীকার করে বলছেন কোনরূপ বাধা ছাড়াই মহাসড়কে যানবাহন চালাচ্ছেন তারা। না, আমাদের লাইসেন্স নাই। গাড়ির লাইসেন্স দেয় পৌরসভা থেকে, ভ্যানের লাইসেন্স দেয়। হ্যাঁ, ওটা নিষেধ, কিন্তু আমাদের তো চলতে হয় রাস্তায়। এটা তো অবৈধ কিছু না, এগুলো তো সরকার আনেছে, এগুলো তো বাংলাদেশের কেউ তৈরি করেনি। আমাদের পেটের দায় এগুলো আমাদের চালাতেই হয়। পুলিশ আগে বলতো আপনার শহরে যেগুলো আপনার লাইসেন্স দিত শহরে পরিষেবা চালাইতাম। প্রতিনিয়তই সড়কে দুর্ঘটনার অন্যতম কারণ এসব অবৈধ যানবাহন, এমনটাই মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। মহাসড়কে দুর্ঘটনা রোধে অবৈধ এসব যান চলাচল বন্ধের পাশাপাশি এসব তৈরির কারখানাগুলোর দিকেও নজর দেওয়ার দাবি তাদের। হাইওয়েতে যতগুলো দুর্ঘটনা সম্প্রতিকালে হচ্ছে, বেশিরভাগ দেখা যাচ্ছে ওই অটো, ওই নসিমন করিমন, ওই আলম সাধু, এই সমস্ত 3 চাকার বাহনগুলো, এগুলো নিয়ন্ত্রণ রাখা খুবই কষ্টকর ব্যাপার। কারখানাগুলো তাদের উপরে সরকারের একটা অবশ্যই একটা থাকবে, নিয়ন্ত্রণ থাকবে। সে মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করে যদি তৈরি করতে পারে তবেই তারা নিবন্ধন পাবে। তবে হাইওয়ে পুলিশ বলছে মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধে কঠোর অবস্থানে রয়েছেন তারা। অভিযানও রয়েছে অব্যাহত। অভিযান অব্যাহত আছে, আমরা প্রত্যেকদিন মামলা দিচ্ছি। আমরা আজকেও আমাদের মামলা হচ্ছে। আমরা কঠোর দিন আমাদের ডিআইজি স্যার আসছিল, ডিআইজি স্যার আমাদের নির্দেশনা দিয়ে গেছে। আমরা সেই নির্দেশনা মোতাবেক অবৈধ যানের পিছনে আমরা কঠোর ব্যবস্থা নিচ্ছি। মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ করতে পারলেই কমবে সড়কে প্রাণহানির মতো ঘটনা। তাই এসব অবৈধ যান চলাচল বন্ধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার তাগিদ সাধারণ মানুষের। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। অন্য মৌসুমের তুলনায় শীতকালে শাক একটু বেশি পাওয়া যায়, কিন্তু ক্ষেত থেকে তুলে কেটে সেটি রান্না করা শহুরে গৃহিণীদের কাছে কিছুটা বাড়তি পরিশ্রমের। কিন্তু সেই শাক যদি একবারের রান্না উপযোগী করে পাওয়া যায়, এমনই হরেক রকম শাকের হাট বসে রাজশাহীর সিএনবি মোড়ে। কাজী শাহেদের প্রতিবেদন। পৌষের কনকনে ঠান্ডা, এরই মধ্যে খোলা আকাশের নিচে ফুটপাতে বসে একদল নারী কুটে যাচ্ছেন শাক। খেসারি, ছোলা, বথুয়া সহ বিভিন্ন শাক মিহি করে কাটছেন তারা, দাঁড়িয়ে দেখছেন অনেকে। প্রতিদিন বিকেলে এই নারীরা শাক আর বটি নিয়ে বসেন। ক্রেতাদের সুবিধার্থে তারা শাক কুটে দেন। এ থেকে যা আয় হয় তা দিয়ে চলে তাদের সংসার। গোটার 160 টাকা কেজি, কাটা ছাড়া 150 টাকা কেজি। আমাদের থাকে, আমার সংসার খাই দাই। মেথির শাক আনি, বুটের শাক আনি, বৈথের শাক আনি, খেসারি আনি, সব গলান মিলে বেচা কিনা হয়। কিনার টাকা থেকে 300-400 টাকা থাকে। আমি এখানে 3 ধরনের শাক নিয়ে এসেছি। একটা হলো কি খেসারি শাক, একটা মিশানো শাক, একটা বুটের। আর এটা বিক্রি করতে আপনার রাত 10টা থেকে 11টা। শাক আমি তুলি নিজের হাতে এবং শাক নিয়ে এসে কাটে বিক্রি করি। এই উপার্জনের টাকা দিয়ে সংসার চলে। রাজশাহীতে বসেছে এমনই ব্যতিক্রমী শীতকালীন শাকের হাট। পাওয়া যাচ্ছে কেটে ধুয়ে রাখা হরেক রকমের শাক। পদ্মা নদীর বাঁধ ঘেঁষা রাজশাহীর সিএনবি মোড়ের শীতের বিকেলে ফুটপাত জুড়ে বসে এই হাট। লোক সমাগম বাড়ার সঙ্গে সঙ্গে জমে ওঠে শাক কোটাকুটির এক ব্যতিক্রমী প্রতিযোগিতা। 6-7 বছর ধরে 8 থেকে 10 জন নারী এই ফুটপাতে বসে শাক কুটে বিক্রি করেন। তাদের সবার বাড়ি নগরীর শ্রীরামপুর এলাকায়। হতদরিদ্র পরিবারের এই গৃহবধূরা সংসার খরচ জোগাড় করতে না পেরে বেছে নিয়েছেন এই পথ। শাক কিনতে আসা মানুষের সংখ্যাও কম নয়। ঘটা করে অনেকে আসেন শাক কিনতে। কাটাকুটির খাটুনি না থাকায় এ থেকে শাক কিনে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা। এখান থেকে আমি প্রায় শাক কিনি, বিশেষ করে সন্ধ্যার দিকে আসি। এখন এই মৌসুমে এই শাকটা বাজারে নাই, কিন্তু ওরা মাঠের থেকে সংগ্রহ করে নিয়ে আসছে। এটা আমি পাচ্ছি, এটা সময়ের থেকে আগে পেয়ে যাচ্ছি। এগুলো শাক তো সবাই কাটতে পারে না ভাইয়া, কিন্তু এইসব শাক খেতে খুবই মজা লাগে আমাদের। সকালে নৌকায় করে পদ্মা নদী পার হয়ে চরের মাঠে যান গৃহবধূরা। জমির মালিককে টাকা দিয়ে নিজেরাই তুলে আনেন শাক। এক একজন প্রতিদিন 15 থেকে 16 কেজি পর্যন্ত শাক তোলেন। তাদের দেখা দেখি অনেকেই ঝুঁকছেন এ পেশায়। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। আন্তর্জাতিক প্রসঙ্গ। সিরিয়ায় একটি ক্রিসমাস ট্রি পোড়ানোর ঘটনায় বিক্ষোভ করেছে জনগণ। সোমবার সিরিয়ার খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ শহর সিকিলাবিয়ায় এই ঘটনা ঘটে। প্রতিবাদে বিক্ষোভে নামে শত শত খ্রিস্ট ধর্মাবলম্বী। ফুটেজে দেখা যায় ক্রিসমাস উৎসব প্রস্তুতির আগের রাতে মুখোশধারী ব্যক্তিরা অজ্ঞাত তরল ছুড়ে দিচ্ছে ক্রিসমাস ট্রিতে। তবে তারা আগুন নেভাতে চেষ্টা করছে নাকি আগুন আরও ছড়িয়ে দিচ্ছে তা স্পষ্ট নয়। এ ঘটনায় বিদেশি যোদ্ধাদের আটক করা হয়েছে বলে দাবি হায়াত তাহরির আল শামের। এরপর
HTS এর একজন ধর্মীয় নেতা উপস্থিত জনতার মধ্যে এসে সকলের আগেই ক্রিসমাস ট্রি ঠিক করে দেওয়ার কথা জানান। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে যুদ্ধ। লড়াই, সীমান্ত সংঘাত যত বাড়ছে, রাষ্ট্রগুলোর সামরিক খাতে খরচও তত বাড়ছে। 2024 সালে বিশ্বের সামরিক খাতে ব্যয়ের কোন দেশের অবস্থান কি এবং কেমন ছিল তাদের প্রভাব, তা নিয়ে বিস্তারিত থাকছে রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্টে। নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিতবাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই সতর্কবাণী অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে আজ। একদিকে সুন্দর শান্তিপূর্ণ পৃথিবী গড়ার কথা বলছেন বিশ্ব নেতারা, অন্যদিকে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র উৎপাদন করে একের পর এক দেশে যুদ্ধ বাঁধিয়ে হাজার হাজার মানুষকে প্রাণে মারার নিখুঁত পরিকল্পনা করছেন তারা। তার জন্য প্রতি বছর সামরিক খাতে খরচ রেকর্ড হারে বাড়িয়ে চলছে নানা দেশের পুঁজিবাদী সাম্রাজ্যবাদী শাসকরা। আড়াই বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে ইউক্রেনে। উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের বড় একটি অংশ। গাজা, লেবানন আর সিরিয়ায় একের পর এক ইসরায়েলি হামলায় নতুন করে সংঘাত দেখা দিয়েছে পুরো অঞ্চলে। আফ্রিকার বিভিন্ন দেশেও চলছে সংঘাত। লড়াই, যুদ্ধ, সীমান্ত সংঘাতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে রাষ্ট্রগুলোর সামরিক ব্যয়। সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করা দেশগুলোর একটি তালিকা করেছে গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। সামরিক ব্যয় আর অস্ত্র বাণিজ্য বিষয়ে তথ্য সংগ্রহ করে এই প্রতিষ্ঠান। তালিকায় সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্রের নাম। 2024 সালে যুক্তরাষ্ট্র সামরিক খাতে খরচ করেছে 824.3 বিলিয়ন মার্কিন ডলার, যা 2023 অর্থ বছরের তুলনায় 26.8 বিলিয়ন বেশি। পরের দুটি নাম যথাক্রমে চীন ও রাশিয়ার। চীনের সামরিক খরচ 296 বিলিয়ন ডলার, আর ইউক্রেনের সঙ্গে যুদ্ধরত রাশিয়া সামরিক খাতে 109 বিলিয়ন ডলার খরচ করেছে। চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে ভারত ও সৌদি আরব। বিশ্বের সামরিক দিক থেকে অন্যতম শক্তিশালী দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে উঠে পড়ে লেগেছে ভারত। ভারতের সামরিক খরচ 83.6 বিলিয়ন ডলার, সৌদি আরবের 75.8 বিলিয়ন ডলার। তালিকায় যুক্তরাজ্য ও জার্মানি যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম অবস্থানে রয়েছে। যুক্তরাজ্য খরচ করেছে 74.9 বিলিয়ন ডলার, জার্মানি 66.9 বিলিয়ন ডলার। মস্কোর বিরুদ্ধে জোর লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন। দেশটি এবছর সামরিক খাতে 64.8 বিলিয়ন ডলার খরচ করেছে। নবম অবস্থানে থাকা ফ্রান্স খরচ করেছে 61.3 বিলিয়ন ডলার। আর শীর্ষ 10-এর সবশেষ নামটি জাপানের। সামরিক খাতে 50.2 বিলিয়ন ডলার খরচ করেছে দেশটি। সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের এবারের তৈরি করা তালিকায় স্থান পায় সর্বমোট 145টি দেশ। তালিকা অনুযায়ী চলতি বছর সামরিক শক্তিতে শীর্ষ দেশ হিসেবে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে সংকটগ্রস্ত মানুষ ক্রমশই আরও সোচ্চার হচ্ছেন এই ব্যবস্থার বিরুদ্ধে, স্লোগান তুলছেন যুদ্ধের বিরুদ্ধেও। শাসকরা একদিকে অন্য দেশের ওপর তাদের আধিপত্য বজায় রাখতে এবং পুঁজিবাদী বাজারকে কিছুটা হলেও চাঙ্গা করতে পুঁজি করছে অস্ত্রকে, ফলে পুঁজিবাদী অর্থনীতির অনিবার্য পরিণাম যুদ্ধ। বিশ্বের বিভিন্ন দেশের বর্তমান পরিস্থিতি অস্থিতিশীল হওয়ায় তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। খেলার খবর। ফেডারেশন কাপে গ্রুপ পর্বে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে মোহামেডান। দিনের আরেক ম্যাচে ফকিরাপুলকে উড়িয়ে দিয়েছে রহমতগঞ্জ। জুবাইর নূরের ম্যাচ রিপোর্ট। বসুন্ধরা কিংস অ্যারোনাতে চট্টগ্রাম আবাহনীকে নিয়ে যেন রীতিমতো ছেলে খেলাই করেছে মোহামেডান। ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে 6-0 গোলের বড় ব্যবধানে হারিয়েছে আলফাজ আহমেদের শিষ্যরা। শুরুতে কিছুটা লড়াইয়ের চেষ্টা করে চট্টগ্রাম আবাহনী, তবে নিজেদের শক্তিমত্তার ভুল প্রদর্শনীতে মাথা নিচু করেই মাঠ ছাড়তে হয় আকাশী নীলদের। প্রথমার্ধে স্কোর লাইন 2-0 করে মোহামেডান। ম্যাচে 11 মিনিটে মিডফিল্ডার মুজাফফর এবং 14 মিনিটে গোল করেন সোলেমান দিয়াবা। দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের রক্ষণে সমন্বয়হীনতার সুযোগে মোহামেডান গোল পেয়েছে আরও 4টি।
51 মিনিটে দুর্দান্ত হেডে তৃতীয় গোল করেন আরিফ হোসেন। 69 মিনিটে রাজু আহমেদ জিসান স্কোর লাইন 4-0 করেন। আরিফের আরও একটি সহায়তা থেকে 77 মিনিটে মোহামেডানকে 5-0 এগিয়ে দেন আরেক তরুণ সৌরভ দেওয়ান। আর চট্টগ্রাম আবাহনীর কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জুয়েল মিয়া। 6-0 গোলের জয় দিয়ে মাঠ ছাড়ে আলফাজ আহমেদের শিষ্যরা। অন্যদিকে গ্রুপ পর্বের আরেক ম্যাচে দুপুর 2:30টায় রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে মুখোমুখি হয় ফকিরের পুল ও রহমতগঞ্জ। 12 মিনিটে মিরাজ হোসেন অপির গোলে এগিয়ে যাওয়া রহমতগঞ্জ প্রথমার্ধ শেষ করে 2-0 গোলে এগিয়ে থেকে যোগ করা সময়ে দ্বিতীয় মিনিটে গোল করেন জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার নাবিব নওয়াজ। দ্বিতীয়ার্ধে 56 মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন নাবিব। 53 মিনিটে ঘানার ফরওয়ার্ড স্যামুয়েল বয়েটাং রহমতগঞ্জকে 4-0 গোলে এগিয়ে দেন। 72 মিনিটে হ্যাটট্রিক পূরণ করে দলকে 5-0 নিয়ে যান নাবিব নওয়াজ। আর অতিরিক্ত সময়ে গোল করে ফাহিম নূর তোহা ব্যবধান নিয়ে যান 6-0। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।